আসসালামু আলাইকুম। চলছে বাংলাদেশে একটা দুর্যোগময় সময়, যেখানে বন্যায় প্রায় ভেসে গিয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা। এর মাঝে কিন্তু থেমে নেই ক্রিকেটটা। বাংলাদেশ দল সফর করেছে পাকিস্তান। ইভেন পাকিস্তানে গিয়ে কিন্তু পাকিস্তানের সাথে তাদের গড়ের মাটি তাদেরকে লন্ডভন্ড করে দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের যে একটা আক্ষেপ থেকে গিয়েছে পাকিস্তানের বিপক্ষে, সেটা হলো টেস্ট ম্যাচে। যেমন ধরুন, পাকিস্তানের সাথে বাংলাদেশ এই যাবৎকালে যতগুলা টেস্ট খেলেছে, প্রায় প্রত্যেকটাই বাংলাদেশকে হারতে হয়েছে। অল্প কিছু সংখ্যক টেস্ট তারা ড্র করতে পেরেছে, কিন্তু জিতার ঝুলিটা একেবারেই শূন্য বাংলাদেশের জন্য। কিন্তু এইবার এই আক্ষেপটাই পূরণ করেছে মুশফিকুর রহিমরা। পাকিস্তানের মাটি গিয়ে যে তাদেরকে এমনভাবে পরাজিত করবে বাংলাদেশ, সেটা প্রয়োজনীয়ভাবে ছিল। 10 উইকেটের এমন একটা বড় জয়ের পর বাংলাদেশের এই দুর্যোগের অবস্থা একেবারেই বলে যান নাই বাংলাদেশি ক্রিকেটাররা। মুশফিকুর রহিম তো ইতিমধ্যে ঘোষণাও দিয়ে দিয়েছেন যে এই ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। এই সম্পূর্ণ টাকাটা তিনি ডোনেট করতে যাচ্ছেন এই বাংলাদেশের বাজে অবস্থায় পড়ে থাকা মানুষগুলোর জন্য। শুধু মুশফিকুর রহিম বা দু একজন ক্রিকেটার নেই, প্রায় অনেকেই কিন্তু এই জায়গায় এগিয়ে আসছে দেশের এমন বাজে সময়ে। অধিনায়ক নাজমুল শান্ত তো বলে দিয়েছেন পাকিস্তানের বিপক্ষে এই 10 উইকেটের বড় জয়টা, যেটা কিনা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথমবারের মতো এসেছে পাকিস্তানের এগেনস্টে, এই জয়টাই তিনি উৎসর্গ করেছেন এই বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদের উপর। ভাবতেই পারছেন কতটা সাহস এবং আবেগ নিয়ে পাকিস্তানে গিয়েছিল এই বাংলাদেশের দলটা। পাকিস্তান দলের মতো এত শক্তিশালী একটা বোলিং লাইন আপকে এক প্রকার কাঁদিয়ে তারা জয়টা তুলে নিয়েছেন। দীর্ঘ 22 বছরে যেখানে পাকিস্তানের বোলাররা এতগুলো বল করেন নাই অন্য কোনো দলকে, এই কাজটাই তাদেরকে করতে হয়েছে বাংলাদেশের বিপক্ষে, মুশফিকুর রহিমের বিপক্ষে। চলুন তাহলে আমরা এই ম্যাচটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি। পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে যে প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল, প্রথম পিচটা দেখে হয়তো বা বাংলাদেশিদের কপালে একটু চিন্তার বাস পড়তেই পারে, কেননা যে ধরনের উইকেট বানিয়েছিল তারা, সেটা একেবারেই তাদের অনুকূলে। যেমনটা হয়ে থাকে আমাদের মিরপুরে যেমন আমরা নিজেদের সহায়ক উইকেট বানিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে ব্যস্ত, ঠিক একই ফাঁদে ফেলতে পেরেছিল বাংলাদেশ দলকে পাকিস্তানিরা। তাদের নিজস্ব পেস বান্ধব উইকেট বানিয়ে বাংলাদেশকে একেবারেই ঘায়েল করার অবস্থা। কিন্তু কিসের কি, প্রথম দিনে যখন বাংলাদেশ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল, সেই জায়গাটাতেই কিন্তু বোঝা গিয়েছিল বাংলাদেশ কতটা চাপে রাখতে পারবে পাকিস্তানকে। প্রথম দিনের বৃষ্টির পর যে খেলাটা শুরু হয়েছিল, সেই খেলাটা কিন্তু পুরোটাই বাংলাদেশের অনুকূলে ছিল। সেই 16 রানের প্রথম 3টা উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। সেই জায়গা থেকে কিন্তু বোঝা গিয়েছিল বাংলাদেশ দল কিছু করতে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে। প্রথম দিন বাংলাদেশের অনুকূলে থাকলেও দ্বিতীয় দিন ব্যাট করতে এসে কিন্তু পাকিস্তানি ব্যাটাররা পুরোপুরিভাবেই জ্বলে উঠেছিল, নিজেদের দিকে পুরোটা ফোকাস নিয়েছিল এবং বাংলাদেশি বোলারদের বেদম মারে তারা সংগ্রহ করেছিল 448 রান। 6 উইকেটের বিনিময়ে যখন একটা রান সংগ্রহ করেছিল তারা, তারপরে কিন্তু শান মাসুদ তাদের ইনিংসটাকে ডিগ্লেট করে দেয়। সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশ পরে ব্যাটিংয়ে এসেছিল। এত বড় টার্গেটের বোঝা নিয়ে যখন বাংলাদেশ ব্যাটিংয়ে এসেছিল, নিশ্চিতভাবে বাংলাদেশিদের উপর একটু বৃষ্টি চাপ থাকতেই পারতো, কিন্তু এই চাপটাকে যে এত সুন্দরভাবে সামনে নেবে বাংলাদেশ, সেটা প্রয়োজনীয়ভাবেই ছিল। যদিও বাংলাদেশ আর্লি 2টা উইকেট হারিয়েছিল পাকিস্তানের এগেনস্টে, ঠিক তার পরবর্তীতে এই জন্য দলকে একেবারে সামনে নিয়েছিলেন মুমিনুল হক এবং সাদমান ইসলাম। এ দুজনের সংগ্রহে বাংলাদেশ বাংলাদেশ তৃতীয় দিনে ব্যাট করতে এসে প্রায় পুরোটা নিজেদের দিকে আবারও টানতে শুরু করে। এই দুজনের যখন এমন অবস্থা, ঠিক এই জায়গাতে কিন্তু 50 করে ফিরে গিয়েছিলেন মুমিনুল হক, কিন্তু অপর প্রান্তে থাকা সাদমানকে এত সহজেই সামলানো যায়নি। সাদমান ইসলাম নিজের সেঞ্চুরির দ্বার প্রান্তে গিয়ে ঠিকই আউট হয়েছেন, কিন্তু তিনি যে টেস্ট ম্যাচটা খেলেছেন, অর্থাৎ এই ইনিংসটা তিনি খেলেছেন, সেই ইনিংসটাকে আপনি প্রপার টেস্ট ক্রিকেটার বা টেস্ট ম্যান বলতে পারেন, যেখানে তিনি বলের পর বল ডট দিচ্ছেন এবং 3 ঘন্টা কি 3.5 ঘন্টার উপরে তিনি ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন এই পাকিস্তানের শক্তিশালী পেস লাইন আপের বিপক্ষে। ভাবতেই পারছেন কী ধরনের ব্যাটিংটাই তিনি করেছিলেন বাংলাদেশের প্রথম ইনিংসে। এরা আউট হয়ে গেলেও যে বাংলাদেশ একেবারেই দমে যায়নি। এ দুজন আউট হওয়ার পরও যে বাংলাদেশ একেবারেই দমে যায় নাই। মুশফিকুর রহিম এবং লিটন দাস তারা দুজন আবার জুটি করতে থাকে এবং এ দুজনের জুটি ভাঙতেই যেন পাকিস্তানি বোলারদের একেবারেই নাস্তানাবুদ অবস্থা। মুশফিকুর রহিম তো প্রপার টেস্টটাই খেলছিলেন, কিন্তু লিটন দাস তাকে আটকাবেই বা কয়জন। লিটন দাসকে যখন বাবার আজম ওই সময় কোচা দিয়েছিলেন, ঠিক তার পরের ওভারটাতেই কিন্তু তিনি নাসিম শাহের 1 ওভারে তুলেছিলেন 18 রান।
আর এই 18 রান তুলো ওভারটাতে যে তিনি একটা ছক্কা মেরেছিলেন, এই 6টা কিন্তু বল গিয়ে পড়েছিল একেবারে স্টেডিয়ামের বাহিরে। এই বলটা শেষ মুহূর্তে আর খুঁজে পাওয়া যায় নাই, যার ফলে কিন্তু নতুন আরেকটা বল দিয়ে খেলা শুরু করতে হয়েছিল আম্পায়ারদের। লিটন দাসের 56 রানের ইনিংস এবং মুশফিকুর রহিমের সেই ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিয়ে যখন মাঠ ছেড়েছিল, ঠিক এরপরও কিন্তু বাংলাদেশ ম্যাচে ছিল। শেষ মুহূর্তে বাংলাদেশ প্রথম ইনিংসে 565 রানের একটা বড় সংগ্রহ তুলেছিল পাকিস্তানের বিপক্ষে। চতুর্থ দিনের শেষ ভাগে যখন পাকিস্তান ব্যাট করতে এসেছিল, ঠিক এ সময় কিন্তু আবার তাদেরকে চেপে ধরেছিল বাংলাদেশ। নতুন বল যে শরীফুল ইসলাম কি ভয়ঙ্কর বোলার সেটা আমরা আগেই জানতাম, কিন্তু পাকিস্তানের বিপক্ষে এই টেস্টে তিনি আবার নতুন করে নিজেকে প্রমাণ করলেন। মাত্র দলীয় 3 রানে পাকিস্তানের প্রথম উইকেটটা সাইম আইয়ুবীকে ক্যাচ আউটের ফাঁদে ফেলে ড্রেসিং রুমে পাঠায়। এরপর চতুর্থ দিনের খেলা যখন শেষ হলো 1 উইকেটের বিনিময়ে তাদের, কিন্তু পঞ্চম দিন পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে এসে পাকিস্তানকে যেন আরও বেশি কামড়ে ধরে বাংলাদেশ দল। মাত্র 146 রানে পাকিস্তানকে অল আউট করতে সক্ষম হয় বাংলাদেশ দল, যেখানে সাকিব আল হাসান 3টা, মেহেদী মিরাজ 4টা এবং শরীফুল ইসলাম, হাসান মাহমুদ এবং নাহিদ রানারা পেয়েছিলেন 1টি করে উইকেট। সে সময় বাংলাদেশের টার্গেট দাঁড়িয়েছিল মাত্র 30 রান। আর এই 30 রানে ব্যাট করতে এসে জাকির হাসান আর সাদমান ইসলাম মাত্র 6 ওভার 3 বলে ম্যাচটা বের করে নিয়ে আসে। আর এরই ফলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে একটা টেস্ট ম্যাচ জয় পায় বাংলাদেশ। বন্যার এমন দুর্যোগ সময়ে বাংলাদেশের